একজনে দেখে তারপর আমারে বলবো, এটা দেখো একটু ভালো করে। হ্যাঁ শোভন ভাই, আরে ভালো নাই। আরে আমার আছে না ওই যে ম্যাথে যে টাইপ করতাম, ওইটা স্কুলের ইয়ারকে করতে করতে কেমন জানি হারা গেছে, এটা আর ল্যাপটপে সাপোর্ট করে না। হ্যাঁ সফটওয়্যার পুরা রাত্রে এবার এই ঘুম নষ্ট করে করে এরপরে দেখ ঘুমাই না পাই না। এবার অন্য একটা রাস্তা একটা পাইছি খুঁজি, ওইটা দিয়ে আবার কেমিস্ট্রি এগুলা সলিউশন করছে। প্রশ্ন ধরতে গেলে ম্যাথ আর সায়েন্সের গুলা সবগুলো আমিই করা লাগে, বুঝছেন, ওরা শুধু টাইপের। এগুলা রসায়ন দুইটারে সোজা করছি আর উচ্চতর গণিতে টেনেটারে টাইপ করছি। এরপরে আমি ভুলিয়ে গেছি, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি ভুলিয়ে গেছি যে লিস্ট দিতে হইব। আচ্ছা আমি আমি তাহলে 12টার দিকে একটু ফাটাবো। হ্যাঁ এখনই কি ফাটা দিবেন নাকি? আচ্ছা আচ্ছা করেন, আমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ এইটাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার দেখো বিক্রিয়াটা দেখো, কে সলিউশন করতে পারবে আমার একটু বলো একটু। স্যার ওইটাতে গাঢ় সালফিউরিক অ্যাসিড চালনা করলে এটার ভিতরে অ্যালকিন উৎপন্ন হয়। আচ্ছা আমি আরেকটা কথা বলি, এই এই অধ্যায়টা পড়ার জন্য আছে না সাহস দরকার। দেখো কিন্তু যারা বুঝে গেছে এই অধ্যায়ের মতো সহজ আর রসায়নের কোনো অধ্যায় নাই। আর যারা বুঝো না এটা হচ্ছে পাহাড়ের মতো কঠিন। আচ্ছা এখন বলো কে বলতেছিলে, আর সবাই একটু বলার চেষ্টা করো। হ্যাঁ বলো তো এখানে কি? স্যার আমি সানজিদা। হ্যাঁ চিন্তিত। স্যার এটা হচ্ছে ইথানল মানে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি চালনা করে তাহলে অ্যালকিন উৎপন্ন হয়। হ্যাঁ তারপরে ওইটা ইথানল ডাইক্রোমাইড দ্বারা ডাইক্রোমাইড এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে ইথানল উৎপন্ন হয়। তারপরে ওইটাকে আবার জারিত করলে ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়। একটু থামো সানজিদা, তুমি প্রশ্নটা একটু মনোযোগ দিলে এর যোগটি কিভাবে পরীক্ষাগারে শনাক্ত করবে ব্যাখ্যা করো। স্যার এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণার ব্রোমিন। এবার দেখো সবাই, হ্যাঁ তারপর সালফিউরিক অ্যাসিড নিরোধন ধর্ম প্রদর্শন করে, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধন ধর্ম প্রদর্শন করে। এরপরে দেখো নিরোধন ধর্ম প্রদর্শন করে, তার মানে যে এইখান থেকে পানি বের করে নিয়ে যায়। পানি বের করে নিয়ে গেলে, আমি বলছি পানি বের করে নিয়ে যায়, নিয়ে গেলে এখানে কার্বন কয়টা আছে? দুটা কার্বন। দুটা কার্বন পানি বের করে নিয়ে গেলে দ্বিবন্ধন হবে। এবার দেখো প্লাস পানি, এরপরে হাইড্রোজেন পড়া থাকে, পানি চলে গেলে হাইড্রোজেন তিন আর এক চারটা থাকে। তাহলে এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইটা হচ্ছে এ, এটা এ। এবার হ্যাঁ তাহলে এরপরে লেখা ইজ দ্য প্রশ্ন, এইখানে এ হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এবার এটাকে বলছে পরীক্ষাগারে তুমি কিভাবে শনাক্ত করবা। পরীক্ষাগারে শনাক্ত করার জন্য, তাকে শনাক্ত করার জন্য দুইটা পথ আছে। একটা পথ হ্যাঁ হ্যাঁ দুইটা পথ হচ্ছে, একটা হচ্ছে ব্রোমিনের দ্রবণ, ব্রোমিনের দ্রবণ যোগ করব। আরেকটা হচ্ছে জারিত করা। জারিত করলে কি হবে? এই পানি তারপরে হইব জায়মান অক্সিজেন, কার উপস্থিতিতে? KMnO4 ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের উপস্থিতিতে যদি আমরা এটাকে জারিত করি, ব্রোমিন যোগ করলে হয় CH2 এই Br।
তারপরে হইব CH2Br আর এটার ক্ষেত্রে হইব CH2OH CH2OH এটার ক্ষেত্রে কি হইব ব্রোমিনের দ্রবণ হলো ব্রোমিনের বর্ণ বিনিষ্ট হয়ে যায় উপরেরটার ক্ষেত্রে ব্রোমিনের বর্ণ বিনিষ্ট হয় আর এইখানকার ক্ষেত্রে এটার বর্ণ এটা হচ্ছে গোলাপি বর্ণ না কিরকম বর্ণ ওই বর্ণটা বিনিষ্ট হয়ে যায় কিন্তু যদি আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিলে এটা দ্রবণের কথা বলছি স্যারে দ্রবণের সাথে সম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া করে না আর সম্পৃক্ত হাইড্রোকার্বন কোন পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্বারা জারিত হয় না তখন দেখবো যে আমরা কি ব্রোমিনের যে দ্রবণ এই দ্রবণের বর্ণ পরিবর্তন হবে না এটার বর্ণ পরিবর্তন হয় না যদি আমরা কি নিই অ্যালকেন নিই বা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিই কিন্তু যদি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিই সেই কি করে ব্রোমিনের দ্রবণের সাথে বিক্রিয়া করলে দ্রবণের বর্ণ বিনিষ্ট হয়ে যায় আবার এটা দ্বারা এইটার সাথে বিক্রিয়া করলে এটার বর্ণ বিনিষ্ট হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন এটা কি এই কথাটা বলছে এরপরে দেখো বাকিটা কি বলছে দেখো এরে সি উৎপাদন করবে হ্যাঁ এবার আমরা বিক্রিয়াটা করি তো দেখো কি বলছে CH3CH2OH K2Cr2O7H2SO4 এটা অর্থ হইছে তারা কি করে জারিত মানে অক্সিজেন যুক্ত হলে কি ইথানল উৎপাদন হবে CHO ইথানল এটা হবে বি যৌগ এরপরে আসো এবার এই বি যৌগের সাথে এটাকে আবার দেখো পুনরায় জারিত করছে কিভাবে বলছি ওই যে বি এর পরে এটা দেওয়া আছে Cr2O7H2SO4 এবার আসো এবার জারিত করলে কি হইব CH3COOH এটা উৎপাদন হয় তাহলে এটা হচ্ছে সি যৌগ সুতরাং সি যৌগ হচ্ছে CH3COOH দেখো আমরা এতদিন যারা ক্লাস করছি তারা দেখো আমরা এই দুটো বিক্রিয়ার সাথে আমরা পরিচিত ছিলাম ঠিক এতটুকু শেষ সামনে যতটুকু ওইটাও পরিচিতই হবে আমরা এবার দেখে আমাদের কি কইছে তাহলে সি পাইছি সি বলছে সি যৌগটি ইথাইল ক্লোরাইড হতে সি যৌগটি প্রস্তুত সম্ভব কিনা ইথাইল ক্লোরাইড ইথাইল যখন বলে কার্বন দুটা হবে কার্বন দুটা ইথাইল ক্লোরাইড মানে হচ্ছে কার্বন দুটা হবে আর ক্লোরিন থাকবে এবার এটা থেকে এটা প্রস্তুত সম্ভব কিনা এবারে দেখি কে সি বলতে পারো এই বাবা সোডিয়াম ক্লোরাইড এবার এটারে কি করব তাই নিয়ে এটাই তো আবার লিখব তাহলে দেখছো এটা থেকে আবার এটা প্রস্তুত সম্ভব শেষ এটারে দিয়ে আমরা এটাকে দুধ দিয়ে দিছি পারবানি কি আর লিখতে হবে লেখো কালকে কি তোমরা কেউ গান গাইছিলা জিবা স্যার গান গাই নাই বিতর্ক শোনাইতে হয়েছিল তাই নাকি জি স্যার কতক্ষণ মিটিং চলছে 3 ঘন্টা বাবা 7:30 থেকে 10:30 না 11:30
10:30। পরীক্ষার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? পরীক্ষার ব্যাপারে আলোচনা বলতে ওই যে অনেককে জিজ্ঞেস করছে, যদি বলে যে স্যার বলছে যদি ধরো তোমাকে বলা হয় যে 1 সপ্তাহ পরে যদি বলি যে এখন তোমার ফাইনাল টেস্ট, তখন তুমি কি করবা, তখন ওরা ওদের মতামত দিলে পরে বললো যে 1 মাস পরে যদি বলা হয়। ওইভাবে স্পেসিফিক কিছু বলে নাই যে এই পরীক্ষাটা হবে। পরীক্ষাটা 20 তারিখে হবে, ফার্স্ট নোট সবগুলো স্যারের কাছে জমা, আচ্ছা। ফাইনালে রুটিন দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আসো, হ্যাঁ, তাহলে আমরা আরেকটা সৃজনশীল দেখি। এবার দেখো তো এইখানে ইয়া নাম্বারটা, আচ্ছা এখানে 22 নাম্বার তো পারা যাবে। আচ্ছা 24 নাম্বার সৃজনশীলটা দেখো তোমরা। হ্যাঁ 24 নাম্বার সৃজনশীলটা কি বলছে, এ একটি হাইড্রোকার্বন যার সংকেত হয়েছে কত C3H6 আর বি এর সংকেত হয়েছে C3H4। তুমি বি হতে কিভাবে অ্যালকেন পাবে, এটা কে বলতে পারবা? দুইটা হাইড্রোজেন যুক্ত হতে চলে। আবার এটা মনে গরু মনে হয় আবার একা একা পুরা গরুর মাংস খাইছে, কিন্তু পরীক্ষাতে নাম্বার আসে না রে রিমরে। আচ্ছা দেখো এবার 4 নাম্বার, উভয় যৌগ ব্রোমিনের পানির সাথে বিক্রিয়া দিলেও দুটোটাই কিন্তু ব্রোমিনের পানির সাথে বিক্রিয়া দেয়, এদের মাঝে শুধু একটি যৌগ পলিমার বিক্রিয়া দেয়, তা বিক্রিয়া সব ব্যাখ্যা করো। এবার লাস্ট একটা সলিউশন করব আমরা এখন। লাস্ট একটা সলিউশনটা কি রকম, একটা তো হইছে সারনি যত ভুলে গেছি, দাঁড়াও স্যার আমি বলি, একটা C6 আর একটা C4, হ্যাঁ C3H6 আর একটা হচ্ছে C3H4। দেখো এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, আমরা জানছি বিক্রিয়াটা এরকম, সি কার্বনিক সংকেত লিখতে হইব আমরা, CH3 CH ডাবল বন্ধন CH, এই ব্রোমিনের দ্রবণ এটা। এবার এটা যুক্ত করলে কি হবে, একটা ব্রোমিন এখানে আরেকটা ব্রোমিন এখানে, CH3 CH a Br a CH2 a Br, এভাবে লেখা যায়। তখন এটার নাম কিন্তু 1,2 ডাইব্রোমো প্রোপেন, অথবা সরাসরি লিখে ফেলানো যায় ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো প্রোপেন। তোমাদের এইটা তোমাদের প্রচলন নাই। তারপর লিখছি 1 2, কেন লিখছি, এক নাম্বার কার্বন একটা ব্রোমিন, 2 নাম্বার কার্বন একটা ব্রোমিন, মানে ডাইব্রোমো, দুইটা ব্রোমিন কোথায় আছে, দুইটা ব্রোমিন দুইটা কার্বন আছে, একটা 1 নম্বরে আরেকটা আছে 2 নম্বরে। এবার গেছে এটা, এবার আসো এটার ক্ষেত্রে কি হইব, CH3 একক বন্ধন CH আর C ট্রিপল বন্ধন CH, এটা ব্রোমিন, তবে এবার সাইডটা যুক্ত হবে এর সাথে।
তাহলে চারটা যুক্ত এখানে হইব কি CH3, তারপরে সি এইটার সাথে হইব দুইটা ব্রোমিন Br, এই ব্র্যাকেটের মধ্যে এমনি টু দিয়া দাও, একক বন্ধন CH Br2। তাহলে এটা হইব কি 1 2 টেট্রা টেট্রা ব্রোমো প্রোপাইন। আর এটা পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। CH3 CH ডাবল বন্ধন CH2, তাপ দিলে শর্তগুলো তোমরা জানে নিবা। তখন তাপ দিলে এটা কি হয়, এই CH3 এটা কিন্তু ভিতরে চলে আসে। কেন ভিতরে এভাবে চলে আসে? কারণটা হচ্ছে কি বন্ধন ভাঙে কার থেকে, CH3 CH, এই কার্বনের থেকে একটা বন্ধন ভাঙে, এই কার্বনের থেকে একটা বন্ধন ভাঙে। পলিমারকরণের জন্য তো কি করতে হবে, এই মুক্ত শিকড়গুলা দুই মাথায় আসা লাগে। এই জন্য এটাকে কোথায় লেখা হয়, এই জন্য এটাকে এটার ভিতরে ব্র্যাকেট আকারে লেখা হয়। তারপরে হচ্ছে কত CH2, এই একক বন্ধন। সবার এই ব্যাপারটা আবার একটু বুঝো। এই CH3 ওইখানে গেছে কেন? পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে ডাবল তাপ দিলে অ্যালকেনের ডাবল বন্ধন ভাঙে। তো এই যে ডাবল বন্ধন ভাঙছে, এই বন্ধনটা কিন্তু এটা, এই বন্ধনটা এটা। এখন কি করতে হবে, এই যে শিকল সৃষ্টি করার জন্য দুই মাথার মধ্যে কিন্তু মুক্ত যোজনীয়তা থাকতে হয়। এই মুক্ত যোজনীয়তা থাকার জন্য এটা কি করে, তার সাথে ব্র্যাকেট আকারে আলাদা করে দেওয়া হয়, অথবা এটাকে এইভাবে লেখা যায়, এই উপরের দিকে দিয়ে CH3, এটা যেই কথা এটা একই কথা। এইভাবে আলাদা করে দিয়ে এই বন্ধনটা এখানে মুক্ত, এই বন্ধনটা এইখানে মুক্ত হয়ে যাবে। এই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। লম্ব বিক্ষেপ গুলো আমরা শিখবো, বিভিন্ন প্রকার লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ জিনিসটা কি দেখো, ছাদেও কিন্তু আমাদের জায়গা আছে। আমরা যদি আমেরিকা ইন্ডিয়া ওদের মতো যদি শক্তিশালী হইতাম, ছাদেও কিন্তু আমরা জায়গা পাইতাম, কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে ছাদের জায়গা আমাদের এটা আমেরিকা তারা দখল করে ফেলছে। এই জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটটা কিন্তু আমাদের আকাশের সীমায় নেই, এটা আছে কি অন্য এক জায়গায় আছে। এই যে আকাশ সীমাটা নির্ধারণ করে কিভাবে, এই বাংলাদেশের ভূমিটা যেখানে অবস্থিত তার সোজা লম্বভাবে আমরা উপরের দিকে গেলে ওইখানে হয়েছে কি আকাশ সীমা, ওইটা হচ্ছে আমাদের। ঠিক লম্ব অভিক্ষেপ জিনিসটা হচ্ছে এইরকম, যেমন কি মনে করো এটা একটা রেখা, এটা হচ্ছে ভূমি, আর এখানে যে কোনো একটা রেখা। এবার এই রেখাটার এটার উপর লম্ব বিক্ষেপ কতটুকু হবে, এই রেখাটার লম্ব বিক্ষেপ হয় তার উপর, এই রেখাটার লম্ব বিক্ষেপ হয় তার উপর। লম্ব বিক্ষেপটা কিভাবে হবে, এইখান থেকে লম্ব আঁকবো, এইখান থেকে লম্ব আঁকবো। এটা যদি AB রেখা হয়, এই AB রেখা, এটা CD রেখা, C থেকে AB এর উপরে মনে করো CE লম্ব আঁকলাম, আর D থেকে AB এর উপরে DF লম্ব আঁকলাম। তাহলে এখানে EF হবে, EF হবে AB এর উপর, হ্যাঁ EF হবে AB এর উপর, C
সিডি এর লম্ব বিক্ষেপ এটা গেছে এক ফোকাল লম্ব বিক্ষেপ। এবার দেখো আরেক ফোকাল লম্ব বিক্ষেপটা কি, এটা একটা রেখা, এটাকে সেট করছে এটা একটা রেখা, এই এবি রেখা আর মনে করো সিডি একটা রেখা। এবি রেখার উপর সিডি রেখার লম্ব বিক্ষেপ হবে কি, সি এখানে সেট করছে, তাহলে ডি থেকে তার উপর লম্ব বিক্ষেপ অঙ্কন করব, লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলে এই রেখাটা এই ভূমিটার যে অংশটা দখল করছে সেই অংশটা হচ্ছে সিই, এই সিই হবে এখানে লম্ব বিক্ষেপ। এরপরে আসো এই এবি একটা রেখা, তারপর হইছে বিসি একটা রেখা। এই এবি রেখার উপর বিসি এর লম্ব বিক্ষেপ হবে কি, আবার বলি এবি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ হবে কিভাবে, তখন আমরা কি করতে হইব, সি বিন্দু থেকে এবি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হইব। দেখো স্যার কি বলছি, এবি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ কিভাবে অঙ্কন করব, তখন কি করতে হইব, এবি এর বর্ধিতাংশের উপর সি বিন্দু থেকে লম্ব আঁকতে হইব। লম্ব রয়েছে সিডি, তাহলে অভিক্ষেপ হবে এবি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি। তাহলে বর্ধিতাংশের উপর লম্ব আঁকিটা পাইছি। এরপরে দেখো এটা একটা রেখা এবি, তারপরে এইটা সিডি হইছে লম্ব, অর্থাৎ এইখানে হইছে কি সিডি লম্ব এবি, তাহলে এই বিন্দুটা হবে লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ হবে সি বিন্দু। এরপরে দেখো এইটা, এরপরে দেখো তাহলে এখানে একটা লম্ব, এবার হইছে কি এই এবি সি একটা বিন্দু, এবি এর উপর সি বিন্দুর লম্ব বিক্ষেপ হবে কি, এবি এর উপর সি বিন্দুর লম্ব বিক্ষেপ হবে, সি থেকে এবি এর উপর লম্ব আঁকলে ওই লম্বের পাদবিন্দু, এই পাদবিন্দুটা হবে কি, তাহলে এইভাবে বুঝাই দিই। তাহলে এবি এর উপর সি বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে ডি বিন্দু, অর্থাৎ সি থেকে এবি এর উপর লম্ব আঁকলে ওই লম্বের পাদবিন্দু হবে সি বিন্দুর লম্ব বিক্ষেপ, তার মান হচ্ছে 0, তার লম্ব বিক্ষেপের মান 0, তার লম্ব বিক্ষেপের মান 0, কারণ হচ্ছে সি বিন্দুর মান হচ্ছে 0, আর বাকি রয়েছে দৈর্ঘ্য, ই এফ এর মান যত তত, এখানে সি ই এর মান যত হইব তত, আর এখানে বি এর মান যত হবে তত হবে লম্ব বিক্ষেপ। হ্যাঁ, এতটুকু বলবো তোমরা।
হ্যাঁ গেছে এটা। এরপরে আসো উপপাদ্য 3 মনে হয় স্যার 3-4 কালকে করাইছেন তো। আগে করাইছিলাম। তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা পড়াই। অ্যাপোলোনিয়াসের সূত্রটা সব মুখস্থ করবা। তো অ্যাপোলোনিয়াস কি বলছে, ত্রিভুজে যেই কোনো দুই বাহুর অন্তর্গত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, আরে সরি আবার বলি, ত্রিভুজের যেই কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। মনে করি এবি বাহু আর এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর অপর বাহুর অর্ধেকের উপর, এই অপর বাহুর অর্ধেকের উপর, তারা আকার একটু ম্যাক্স, অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। আমরা এটা প্রমাণ করব। এখন আমরা কি করি, এ থেকে বিসি এর উপর এই লম্ব, এই লম্ব। এবার প্রমাণ দেখো। আজকে কিন্তু অ্যাপোলোনিয়াসের পুরাটা বিস্তারিত একবার কমপ্লিট করব। দেখো ত্রিভুজ এবিডি, এই এবিডি ত্রিভুজ, এই ত্রিভুজে এই কোণটা স্থূল কোণ, কোণ এডিবি 90 ডিগ্রি থেকে বড় লিখলাম। তাহলে কি হইব, উপপাদ্য 3 অনুসারে স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এদের যে কোনো এক বাহু, ধরে নিলাম বিডি, বিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ, বিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই, এই লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তাকার ক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি সমান। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার আসি আমরা ত্রিভুজ নিব এসিডি, ত্রিভুজ এসিডি এসি স্কয়ার সমান সমান, মানে এর কয়েকটি সূক্ষ্মকোণ এডিসি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। সূক্ষ্মকোণ হওয়ার কারণে এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার বিয়োগ, সূক্ষ্মকোণ হলে বিয়োগ হয়, বিয়োগ সিডি ইনটু ডি। আমরা এক কাজ করব, এসি স্কয়ার মান বসাবেন, এডি স্কয়ার যোগ সিডি তো প্রমাণে নাই, প্রমাণে বিডি আছে, তো ডি যেহেতু এডি যেহেতু মধ্যমান, ডি না মধ্যবিন্দু, তাহলে বিডি আর সিডি সমান হবে। তাহলে লিখে ফেলবো বিডি স্কয়ার 2BD ইনটু ডিই, এই যেহেতু এই বিডি সমান সমান সিডি। এবার আসো দুইটা যোগ করব, এটা তো 2 নং, 1 নং 2 নং যোগ করলে কি হবে, এবি স্কয়ার যোগ এসি স্কয়ার 2AD স্কয়ার যোগ 2BD স্কয়ার। হ্যাঁ একটু দেখো তোমরা ঠান্ডা মাথায়।
এরপরে প্রমাণ অনুসিদ্ধান্ত আর কি। এরপরে প্রমাণ হচ্ছে 3ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার সমান 4ab স্কয়ার যোগ be স্কয়ার যোগ cf স্কয়ার। এটা অনুসিদ্ধান্ত, এটা প্রমাণ করব। এটা তো বুঝাইছে তোমাদের। তাজিম বুঝছো নি? জি স্যার। এরপরে আসো, আমাদের এরপরে বলছে যে কি একটা ত্রিভুজে ABCF ADBCECF মধ্যমা হলে প্রমাণ তত্ত্ব বলছে এটা। আর এটার বাংলা তত্ত্ব হচ্ছে ত্রিভুজে বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ হবে মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণের সমান। বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ হবে মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণের সমান। এবার আসি এ বি সি ত্রিভুজ এডিটা মধ্যমা। এডি যদি মধ্যমা হয় তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ab স্কয়ার। বইয়ে আছে প্রমাণ অনুসিদ্ধান্ত, তোমরা লেখা লাগবে না, শুধু বুঝে যাও। ab স্কয়ার যোগ ac স্কয়ার সমান 2bd স্কয়ার প্লাস 2ad স্কয়ার। আমরা এখান থেকে ad স্কয়ারের মান বের করব। ab স্কয়ার যোগ ac স্কয়ার তো bd এর কি লেখা যাবে? bd এর লেখা যাবে হাফ bc হোল স্কয়ার 2ad স্কয়ার। এখন ফার্স্ট ফার্স্টে পারে ad এর মান বের করব কেন, বাকি বের করব না কেন? দেখো বাকিগুলোর বাহু কোনটার কি কোনটার মান বের করবা। এই জন্য আমরা মধ্যমার মানটা বের করে ফেললে মধ্যমার সমান হচ্ছে কি বাহুগুলো একটা রাশি পাবো আমরা। এই জন্য মধ্যমার মানটা বের করব। দুই ab স্কয়ার যোগ ac স্কয়ার সমান 4 তো 4 এর কিন্তু 2 দ্বারা ভাগ করলে হবে 2 bc স্কয়ার 2ad স্কয়ার। দেখো এই জায়গাটা বুঝাইছে কিনা। এরপরে দেখো, কারণ এখানে তো 1/4 টা উপরের দিকে লেখা হয়। এবার এটা ভগ্নাংশ আছে দেখে 2 দ্বারা পুরোটাকে গুণ করো 2ab স্কয়ার 2ac স্কয়ার abc স্কয়ার প্লাস 4ad স্কয়ার। এবার সরাসরি ad স্কয়ারের মান বের করব। এই ad এর সাথে 4 নিচে, তারপরে 2ab স্কয়ার প্লাস 2ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। একটা জিনিস দেখো, এই জায়গাটা একটু মনে রাখ, মুখস্থের মতো করে এটা মনে রাখা লাগবে। এরকম দেখো ad কার উপর মধ্যমা, bc এর উপর মধ্যমা, তো এখানে হচ্ছে মাইনাস bc। দেখো ত্রিভুজের তিনটা বাহু, তো এখানে ad মধ্যমাটা কার উপর, bc এর উপর, এই জন্য এখানে মাইনাস bc। আর বাকি দুইটা বাহু ডাবল হচ্ছে। এখন যদি আমি আরেকটা be মধ্যমা যদি আঁকি, এই be মধ্যমা, তাহলে কি হইব? be স্কয়ার সমান কি হইতে পারে? যেহেতু ad bc এর উপরে পড়ছে এই জন্য মাইনাস bc স্কয়ার হইছে। তাহলে be কার উপরে পড়ছে? be পড়ছে ac এর উপরে, এই জন্য মাইনাস s। দেখো এটা মনে রাখো। এবার cf আঁকি, cf স্কয়ার, cf কার উপরে পড়ছে? cf টা ab এর উপরে আছে, এই জন্য মাইনাস a4 a4। এবার বাহুগুলো মিলাই, এখানে ac স্কয়ার, তো বাকি দুটো বাহু কি কি? বাকি দুটো বাহু একটা হইছে ab আর একটা হইছে bc, এই দুই দ্বারা। আর এখানে ab স্কয়ার চলে গেছে, তো আর দুটো বাহু হইছে ac স্কয়ার যোগ 2abc স্কয়ার।
এই জায়গাটাই খুব বুঝে নাও তোমরা। মারে দেখো বুঝে আসছে কিনা দেখো, বইয়ের মধ্যে স্মলে ক্যাপিটালে এরকম দিয়ে করতে তুমি তোমরা এইভাবে করে ফেলো। ইকরা বুঝে আসছে? ইকরা ইকরা তো নাই মনে হয়, বেড়াতে গেছে। এ আরলিনা বুঝে আসছে? জি স্যার। জেরিন কি জেরিন তামান্না না শুধু জেরিন? স্যার জেরিন তামান্না। এটা তাও ওটা দিলা না, হ্যাঁ মনে রাখো। স্যার দিলাম তো স্যার, আপনি তো আসেন নাই। এখানে কেউ সাক্ষী স্যার যে কোনো দিন আসেন, সমস্যা নেই। মাংস পাঠাই দিও। এবার কি আচ্ছা আমরা তিনটা যোগ করব, এটা 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 যোগ করব তিনটা। স্যার এত বড় গরু কি খেয়ে ফেলছেন? এই জন্য খুচরা ওয়াজ করার সময় বলে যে নোয়া খেলা আছে নি এখানে। দেখো বি স্কয়ার তারপরে হলো সি এফ স্কয়ার, তিনটা যোগ করছি। দেখো আমি একটু সরাসরি করে বলবো, এই তিনটা যোগ করলে ওই সাইডটা তো যোগ হয়, ওই সাইডটা যোগ করলে লসাগু হয় কিন্তু 4। আমি কয়েকটা লাইন ডাইরেক্ট করে বলবো, লসাগু সবগুলোর তো 4 এ হয়। এবার দেখো 2ab স্কয়ার আছে, 2ab স্কয়ার আছে, 4ab স্কয়ার, 4ab স্কয়ার থেকে একটা ab স্কয়ার চলে গেলে থাকে তিনটা ab স্কয়ার। 2ac স্কয়ার আছে, এখানে আছে ac স্কয়ার, দুইটা থেকে একটা গেলে আর একটা থাকে, ওই একটা আর এই দুটো হয় তিনটা। তারপরে -bc স্কয়ার প্লাস 2bc স্কয়ার, একটা থাকে bc স্কয়ার, এটা তিনটা, তাহলে 3bc স্কয়ার। এরপর যদি আমরা আর গুণন করি 4ab স্কয়ার যোগ be স্কয়ার যোগ cf স্কয়ার 3ab স্কয়ার ac স্কয়ার bc স্কয়ার কমন নিয়ে নিলাম। দেখো এই জায়গাটা। এবার অনুশীলনী 7 নাম্বার অঙ্কটা দিলাম। 7 নাম্বার হইছে এখানে একটা জি আছে, এই 7 নম্বরে এটা যদি জি থাকে, এবার আমাদেরকে তখন প্রমাণটা বলে এরকম এরকম জানি আমরা জানি, দাঁড়াও ও 3ac স্কয়ার, এটা প্রমাণ করতে বলবে 3ac স্কয়ার প্লাস bg স্কয়ার প্লাস cg স্কয়ার সমান
ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার। এবার এটা প্রমাণ, এটা হচ্ছে কি ইয়াতে অনুশীলনী 7 নম্বর অঙ্কটা। তো এতটুকু প্রমাণ করে এটাকে দিবেন 1 নং। এবার লিখতে হবে তোমাদেরকে অনুশীলনী 7 নম্বরটা একবারে প্রথম থেকে প্রমাণ করে দিতে হবে। মানে এটা যে প্রথম বুঝাইছি এই পুরোটা প্রমাণ করে দিতে হবে। আসার পরে এবার দেখো আমরা জানি ভর কেন্দ্র জি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই কথাটা লিখে আমরা লিখব এজি অনুপাত জিডি 2:1। এবার এই এজি বাই জিডি সমান সমান 2/1 একটু উল্টাই ফেলবো। জিডি বাই এজি কেন উল্টাইতেছি স্যারে বলি। আমি আছে না ওই এডি জায়গার মধ্যে দেখো এখানে এজি, এডি জায়গা এজি, তো এইখানে এডি আনবো। এডি জায়গা যেহেতু এখানে এজি আছে প্রমাণের মধ্যে, এই জন্য আমরা এখানে এডিটা আনা লাগবে। এডি আনতে গেলে যোজন করতে হবে। যোজন করলে হয় কত জিডি যোগ এজি। তাহলে উপরে হচ্ছে এডি আর নিচে এজি 3/2। এবার এডি এবার আছে 2 এডি সমান সমান 3 এজি। তাহলে 4 বর্গ করব, 4 এডি স্কয়ার সমান 9 এজি স্কয়ার। হ্যাঁ এই জায়গাটা পুরো তোমরা এবার দেখো সবাই দেখো এবার অনুরূপ ভাবে দিয়ে কি লিখবা এটার মতো দেখো 4 এডি স্কয়ার সমান হচ্ছে 9 এডি স্কয়ার। তাহলে 4 বি স্কয়ার সমান কি হবে 9 ডিজি স্কয়ার। তারপর হচ্ছে এবং 4 সি 4 কিউব সিএফ স্কয়ার সমান হবে 9 সিজি স্কয়ার।
হ্যাঁ, এবার এক নং মান বসাবো। একটু দেখো স্যার লিখতে সময় দিব। এবার মান বসাবো এক নং হতে। তাহলে 4 স্কয়ার, পুরার মধ্যে দেখো 4 স্কয়ার মান হইছে কত 9 স্কয়ার, 4b স্কয়ার মান হইছে 9b স্কয়ার, 4c স্কয়ার মান হইছে 9c স্কয়ার। তাহলে স্যার কি লিখবো, 9 টা সরাসরি কমন নিয়ে লিখে ফেলবো, ab স্কয়ার যোগ bc স্কয়ার যোগ cc স্কয়ার সমান 3ab স্কয়ার যোগ bc স্কয়ার যোগ ac স্কয়ার। এই এবার 3 দ্বারা যদি ভাগ করি আমাদের কি হবে, 3ac স্কয়ার bc স্কয়ার cc স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। দেখো লাইন কাটা গেলে আবার জয়েন করো। সাধারণ গণিত আর পদার্থবিজ্ঞানে 3টা প্রশ্ন সলিউশন আছে। তোমরা হলে বলো। স্যার লিখছি। আর দুইজন বললে তারপর বলবে। স্যার লিখছি। স্যার লিখছি। তারপরে দেখো আমাদের সম্পদ কতগুলো আছে, ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান সমান ac স্কয়ার। এত হলে কোণ b সমান 90 ডিগ্রি। এরপরে দেখো তারপরে ab স্কয়ার প্লাস bc স্কয়ার
এই s স্কয়ার এত হলে b 90 ডিগ্রি থেকে আসছে মানে b হচ্ছে সূক্ষ্মকোণ ab স্কয়ার তো bc স্কয়ার যদি s স্কয়ার থেকে এত হলে কোণ b হবে স্থূলকোণ এইগুলা তো অবজেক্টিভ আসে তোমরা জানো এটা পড়ে ফেলবা হ্যাঁ গেছে এটা তাহলে উচ্চতর গণিতে যতটুকু পড়াইছি আছে না এতটুকু মেইন বোর্ডের মধ্যে আরো অনেকগুলো পড়া আছে অবজেক্টিভের জন্য ভালো করে পড়ো তোমরা তো মনে হয় একটা নোটিশ মনে দেখছো যে শিক্ষা মন্ত্রণালয় কি চিন্তা করতেছে অবশ্যই সেটা হচ্ছে তোমার এর জন্য যে এবং পিএসসি এর জন্য সিলেবাস কম কইরা অবজেক্টিভ পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এখন তোমাদেরটা কি হয় এটা তো আর জানো না তোমাদের তো মেইন পরীক্ষা হবে কারণ এর মধ্যে কি কি চলে আসবে একটু ভালো করে একটু পড়ো কারণ সময় তো কম পাইবা আর মেইন সময়টা নষ্ট হয়ে গেছে এবার দেখো একটা প্রশ্ন দিছে আমাকে সানজিদা 5 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত 5 মেগা মেগা মানে যে 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট 5 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট 1.9 into 10 to the power কত আল্লাহ জানে আমি ভুলে গেছি এটা ইলেকট্রনের আধান ইলেকট্রন ভোল্ট মানে ইলেকট্রনের চার্জ এস ওয়াস এখানে সব যেই কোনো একজন বল শামিমা বলো তো 10 to the power কত হবে শোনো না কত ইলেকট্রনের আধান কে পারো ফাইজা স্যার ইলেকট্রনের আধান তো 1.60 into 10 inverse 19 হ্যাঁ 1.60 into 10 inverse 19 আচ্ছা 10 ইনভার্স 90 এত জুল সরাসরি লিখে দিলাম এরপরে আরেকটা প্রশ্ন তার ছিল এরকম সবাই কাইটা গেলে জয়েন করো না বুঝছনি তারে কি লাগে গেছে একটি গাড়ি এত বেগে চলছে একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবার যদি গতি শক্তি গুণ করা হলে গাড়িটির বেগ কত হবে তো এইখানে প্রথম গতি শক্তি বের করবা e1 সমান হাফ m v স্কয়ার দ্বারা তো গাড়ির বল তো নাই আমরা বলটা m ধরে নিলাম তো এটা হচ্ছে b1 বের করতে হবে b2 সমান কত তাহলে আমরা জানি কি e2 সমান সমান হইব হাফ m v স্কয়ার তো প্রশ্ন মতে e2 সমান সমান ও গতি শক্তি কিন্তু একটা কাহিনী আছে গতি শক্তি কিন্তু তোমাদের কি দ্বারা বলা হবে এটি তাহলে একটা বস্তুর ভর m বলেছে 50 কেজি এই বস্তুটাকে একটা বিল্ডিং এর ছাদে তুলতে হলে মানে ছাদে তোলার জন্য ব্যাগ হইছে কত 10 মিটার পার সেকেন্ড বেগে ছাদে তুলতে হবে তাহলে ছাদে তুলতে হলে তার কত ক্ষমতা লাগবে মানে ইঞ্জিনটার ক্ষমতা কত লাগবে ওই আমরা একটা জিনিস লিখতে পারি তুলবে তো তার গতি শক্তিটা বের করব শক্তিটা লাগবে কতটুকু এটা বের করব তাহলে শক্তি লাগবে T ইকুয়াল হাফ mv স্কয়ার অর্থাৎ এই গতি শক্তিতে বস্তুটাকে উপরের দিকে তুলবে তাহলে এবার হাফ m এর মান 50 এই 100 স্কয়ার তাহলে 2500 এত জুল লাগবে কিন্তু স্যার একটা সমস্যায় পড়ছে এখানে মনে হয় ক্ষমতাটা আমরা 1 সেকেন্ড ধরবো তাহলে এই যে ব্যাগটা
ব্যাগটা ছিল 1 সেকেন্ডে, তাহলে আমরা এখানেও সময়টা টি ইকুয়াল কত, আর এই যে গতি শক্তি এটা হচ্ছে 1 সেকেন্ডে সেই এতটুকু শক্তি। স্যার বলো। স্যার তো উপরের দিকে তুলতেছে, তাহলে এটা বিভব শক্তি হবে না? না না, এটা গতি দিয়ে তুলতেছে। এটা কি করতেছে? গতি দিয়ে তুলতেছে। তোমার এখানে দেখো ইউজ তো বলে নাই, কত উচ্চ সেটাও বলে নাই। তো তোমাকে বলছে যে কি এত বেগে তুলতে হইব বস্তুটার পর এত, মানে 25 সেকেন্ডে তার ব্যাগ হইব এত, তাহলে 25 সেকেন্ডে তার শক্তি ক্ষয় হইব কত এত, তাহলে তার ক্ষমতাটা কত হইব? ক্ষমতা p ইকুয়াল p বাই স্মল p সমান সমান, মানে ক্ষমতাটা আমরা যদি w বাই t, তাহলে w হচ্ছে p আর তো স্মল p, মান বসে দিব এত জুল আর এটা হলো 1 সেকেন্ড, তাহলে ক্ষমতা কত হইব? এত ওয়াট। বুঝছো নি? এটা হচ্ছে 1 সেকেন্ডের, মানে কত ইয়ারটা বার করছি এটা আমরা। উচ্চতা না ইয়া নাই, আর ক্রেনটা যে কাজটা করতেছে কিসের সাহায্যে? গতি শক্তির সাহায্যে। বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে কি বস্তু উপরের দিকে উঠতে আছে, উপরে আছে, তাহলে বস্তুটা মুক্তভাবে পড়বে। আবার বস্তুটা এইখান থেকে যদি ছাদের উচ্চতাটা দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম? mgs, তখন এটা ধরে নিতাম আমরা বিভব শক্তি অথবা কৃত কাজ w বলতো, যদি উচ্চতাটা দেওয়া থাকতো আমাদের। কিন্তু আমাদের তো উচ্চতাও দেওয়া নাই, সময়ও দেওয়া নাই। কিন্তু সময় 1 সেকেন্ড কেন ধরছি? ওই যে আমরা 1 সেকেন্ডের ব্যাগ দিয়ে কিন্তু গতি শক্তি বের করছি, সেটা হচ্ছে 1 সেকেন্ডের শক্তি, অর্থাৎ 1 সেকেন্ডে সেই এতটুকু শক্তি ব্যয় করে। তাহলে শক্তির ব্যয়ের হারটা হইতো কত? w/t/t, এটি 1 সেকেন্ড। তাহলে